শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবে না আইসি, নির্বাচন সুষ্ঠু করার অঙ্গীকার। গণতন্ত্রের পথে উত্তরণে দেরি হলে সুযোগ নেবে ষড়যন্ত্রকারীরা, শঙ্কা বিএনপি নেতাদের। হাসিনা আমলে বিচার বহির্ভূত হত্যা ও পুলিশি বর্বরতা নথিভুক্ত করতে চায় সরকার, সহযোগিতা করবে জাতিসংঘ। আবাসিক সমন্বয়কারীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। এবং এবার দল ও গোষ্ঠীর চিন্তার বাইরে ব্যতিক্রম ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হবে স্বাধীনতা পুরস্কার। সংখ্যা নামবে 10-এর নিচে, জানালেন দুই উপদেষ্টা। ঠাঁই হবে না বিতর্কিতদের। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সর্দার মোহাম্মদ আরিফ। গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবে না নির্বাচন কমিশন। ভোট সন্ত্রাস করে সাময়িক বিজয় হলেও তা দেশ ও দল কারো জন্য ভালো ফল বয়ে আনে না। রোববার সকালে নির্বাচন ভবনে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় এই কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, কারো এজেন্ডা বাস্তবায়ন করবে না আইসি, সুষ্ঠু নির্বাচন আয়োজনে ওয়াদাবদ্ধ কমিশন। প্রতি বছরের মতো এবারও উৎসব আয়োজনে উদযাপিত হলো জাতীয় ভোটার দিবস। এবারের স্লোগান তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে। রোববার সকালে নির্বাচন ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় 2024 সালের হালনাগাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন তিনি। 2 মার্চ 2025 তারিখে আমাদের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,37,32,274। পরে একটি বর্ণাঢ্য র্যালি নির্বাচন কমিশনের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় জুলাই আন্দোলনে আহত 13 জনের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন সিইসি। রাতের বেলায় সিল মারা দেখতে চায় না, কোনো কর্তৃপক্ষের কোনো প্রভাব দেখতে চায় না। ভেঙে যাবো মস্কাবো না। গতানুগতিক ধারায় আমরা ওরকম বদ্ধ করে করব না, আমরা খোলা মাঠে করতে চাই। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, কারো এজেন্ডা বাস্তবায়ন করবে না ইসি। আমাদের এজেন্ডা হচ্ছে সুষ্ঠু সুন্দর একটা গ্রহণযোগ্য নির্বাচনের এজেন্ডা। সিইসি আরো জানান, ভোট সন্ত্রাস করে সাময়িকভাবে লাভবান হলেও শেষটা ভালো হয় না। ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হয়। অনুষ্ঠানে ইসি কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করতে ওয়াদা করান প্রধান নির্বাচন কমিশনার। আপনারা কিন্তু ওয়াদা করছেন রমজান মাসে, কিন্তু এটা আমি এই ওয়াদা আপনাদের কাছে নিচ্ছি। আপনারা সবাই কাজ করবেন তো সুষ্ঠু করার জন্য, করবেন তো। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বিএনপির সঙ্গে ওলামা মাশায়েখদের বিভেদ তৈরির অপচেষ্টা চলছে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রমজানের পবিত্রতা রক্ষা ও সংযমের মাধ্যমে সবার সঙ্গে মিলেমিশে থাকার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশে রোজা ও ঈদ করা যায় কিনা ওলামা মাশায়েখদের ভেবে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। আলাদা আয়োজনে সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনে দেরি হলে পতিত স্বৈরাচারী ও তার দোসররা ষড়যন্ত্রের সুযোগ পাবে। প্রতি বছরের মতো প্রথম রমজানে ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতারের আয়োজন করে বিএনপি। এরই ধারাবাহিকতায় এই আয়োজনে রোববার রাজধানীর লেডিস ক্লাবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির সিনিয়র নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রমজানের পবিত্রতা রক্ষায় সবার সঙ্গে মিলেমিশে থাকার আহ্বান জানান। খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে পালন করে। সারা দেশে আরো অনেক জ্ঞানী ওলেমা মাশায়েখগণ আছেন। আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেন, দেশ ও বিদেশ থেকে বিএনপির বিরুদ্ধে বিভেদ তৈরির ষড়যন্ত্র চলছে, আর এই বিভেদের ফাটলে বিদেশি অপশক্তি ঢুকে পড়তে পারে বলেও শঙ্কার কথা জানান তিনি। দেশের বাইরে থেকে এবং দেশের ভিতরে থেকে আলেম ওলামাদের সঙ্গে একটা দূরত্ব ভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এই বিভেদ সৃষ্টির মাধ্যমে যে ফাটল সৃষ্টি হবে, এই ফাটল দিয়ে কিন্তু বিদেশি শক্তি প্রবেশ করবে, দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে। এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া যত দেরি হবে পতিত স্বৈরাচার ও তার দোসররা তত ষড়যন্ত্রের সুযোগ পাবে উল্লেখ করে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। যে তারা ডিসেম্বরের মধ্যে
জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন। দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে যাচ্ছি কিনা। যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রাপথটা, তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির একটা সুযোগ নেবে পতিত স্বৈরাচার এবং তার দোসররা। রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বিভিন্ন রকমের হয়তো আপনারা আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আইন নিজের হাতে তুলে না নিতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার মিরপুরে ওলামা ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলে এই আহ্বান জানান তিনি। বলেন, আইন নিজের হাতে তুলে নিলে সমাজে শৃঙ্খলা ফিরবে না। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, অতীতে দফায় দফায় আলেম ওলামা দিয়ে বাংলাদেশের কারাগার পূরণ করা হয়েছে। ডাকাত আর ধর্ষকরা স্বাধীনভাবে চলাফেরা করেছে। আয়নাঘরের মতো ন্যাক্কারজনক ঘটনা এ সমাজে ঘটেছে। এতিমদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। আইন কারণ নিজের হাতে তুলে নেওয়া সঠিক নয়, তাহলে সমাজে কোনো শৃঙ্খলা ফিরে আসবে না। আমরা আল্লাহকে ভয় করি, দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি। এই জন্য আমরা চাইনি যে আমাদের দেশে কেউ বিপর্যয় সৃষ্টি করুক। যা হতে পারত, আল্লাহু আকবার, তার কিছুই হয়নি। তারপরেও চিটাপুটা যা হয়েছে তার ৯৯ কারণ হচ্ছে রাজনৈতিক, এটা ধর্মীয় নয়। এই ১% যেটা হয়েছে ওইটাও আমরা সমর্থন করি না। রমজানের সাধারণ শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী গণ ইফতার আয়োজন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এদিকে জাতীয় পতাকা দিবসে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি পালন করেছে সংগঠনটি। প্রথম রমজানের টিএসসিতে গণ ইফতারে আয়োজনে নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার। এতে অংশ নেন কয়েকশো শিক্ষার্থী। ইফতারের আগে হামদোনাদ পরিবেশন করা হয়। অভ্যুত্থানের শহীদ ও আহতদের জন্য করা হয় মোনাজাত। আয়োজকরা জানান, গণ ইফতারের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখা। এই যে বিপ্লব পরবর্তী বাংলাদেশে কোনো জোর জবরদস্তি কোনো ঠাঁই নেই, কোনো কর্তৃত্ববাদী কোনো ঠাঁই নেই। যে এখন যারা নতুন করে যারা আসতে চাইবে, আমরা জানি যে মেইনস্ট্রিম দুটো পার্টি কিংবা নানান দল যারা নতুন করে নতুন বাংলাদেশ যারা হচ্ছে কি মানুষের মূল কারিগর মূল কর্তৃত্বের ক্ষমতা আসতে চাইবে, তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে আজকের প্রোগ্রামের আয়োজন। এদিকে দুপুরে জাতীয় পতাকা দিবসে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি পালন করেছে সংগঠনটি। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ঐতিহাসিক এই দিনটিকে স্মরণ করেন ছাত্রনেতারা। 1971 সালের 2রা মার্চ আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ দিন, ঐতিহাসিক দিন, এবং এই দিনে প্রথম বাংলাদেশের স্বাধীন পতাকা উত্তোলন করা হয়। তো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা মনে করছে যে আমরা মনে করছি যে আমরা এই দিবসটি আমরা প্রতি বছরে আমরা পালন করব। আগামীতে সব সংগঠন মিলে দিবসটি উদযাপন করার আগ্রহের কথাও জানান নেতারা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার আমলে সংগঠিত সব বিচার বহির্ভূত হত্যাসহ পুলিশি বর্বরতার চিত্র নথিভুক্ত করতে চায় সরকার। এতে প্রযুক্তিগত সহযোগিতা করবে জাতিসংঘ। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইসের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন, ন্যায় বিচার নিশ্চিতে শেখ হাসিনার আমলে সংগঠিত সব নৃশংসতার চিত্র নথিভুক্ত করতে হবে। আবাসিক সমন্বয়কারী লুইস বলেন, জাতিসংঘ প্রযুক্তিগত সহায়তা এবং বাংলাদেশের জনগণের সক্ষমতা গড়ে তুলতে সহায়তায় প্রস্তুত। এ সময় জুলাই আগস্ট গণহত্যার রিপোর্ট প্রকাশ করায় জাতিসংঘকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। লুইস বলেন, 5 মার্চ মানবাধিকার কাউন্সিলের 55তম অধিবেশনে জুলাই গণহত্যার ফলাফল প্রকাশ করবেন ভলকার তুর্ক। সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের বান্ধবী ফারজানা সাকি ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসির ডেপুটি কমিশনার মোহাম্মদ নাজমুল ইসলামের বিরুদ্ধে নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইনে মামলা হয়েছে। রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের চিকিৎসক জুবাইর আহমেদ মামলাটি করেন। আদালত এ সময় বাদীর জবানবন্দি রেকর্ড করে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী ফারুক আহমেদ। মন্ত্রী মোস্তফা জব্বরের আদেশে এই এডিসি নাজমুল আমাকে তার অফিসে ডেকে নেয় 15 ডিসেম্বর 2022, এবং সে ওখানে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করে, মেন্টালি টর্চার করে, ভার্বালি অ্যাবিউজ করে, এবং আমার লেফট থাইয়ে সে মারে, এবং যেটা করে জঘন্যতম যে ওই মন্ত্রীর বান্ধবীকে পুরো মানে আমাকে অ্যাসল্টের ভিডিও করতে দেয়, সে ওখানে উপস্থিত ছিল, এবং ওই মেয়ে ওখানে উপস্থিত ছিল, এবং পুরো ব্যাপারটা সে ওই মেয়েটাকে খুশি করার একটা আপনার চেষ্টা চালাইছে, আমাকে অ্যাবিউজ করে, আমাকে টর্চার করে। মাননীয় আদালত এটার ঘটনার সত্যতা প্রাথমিক পেয়েছেন
মামলাটা গ্রহণ করেছেন। মামলা গ্রহণ করার পরে আমরা জুডিশিয়াল তদন্তের জন্য আবেদন করেছিলাম। মাননীয় আদালত বলেছেন যেহেতু উনি এডিসি, ওনার ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছে সেই র্যাঙ্কের একজন অফিসারকে দিয়ে আমি এই তদন্তটা করব। সরকারি বিদ্যালয়ে ভর্তিতে কোটা সুবিধা পাবেন 2024 সালের গণঅভ্যুত্থানে হতাহত পরিবারের সন্তানরা। রোববার প্রতিষ্ঠানের প্রধানদের এ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর। এতে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং জুলাই গণ অভ্যুত্থানে 2024-এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের সন্তানদের জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে 5% আসন সংরক্ষিত থাকবে। আবেদনপত্রের প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে। এই ক্যাটাগরিতে শিক্ষার্থী না পাওয়া গেলে আসন খালি না রেখে মেধা থেকে পূরণ করতে হবে। দল ও গোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়ে এবার ব্যতিক্রম প্রতিষ্ঠান ও ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পুরস্কারপ্রাপ্তদের সংখ্যা 10-এর নিচে নামার ইঙ্গিত দিয়ে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, এবারের তালিকায় বিতর্কিত কারো ঠাঁই হবে না। এছাড়া 6 কমিশনের জমা দেয়া প্রতিবেদন পর্যালোচনার পর দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো 2 সপ্তাহের মধ্যে ক্যাবিনেটে উপস্থাপন করা হবে। রাষ্ট্র সংস্কারে গঠিত 6 কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর এরই মধ্যে তা প্রকাশও করেছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে সরকারের ভিতরে ও বাইরে চলছে চুলচেরা বিশ্লেষণ। 6 কমিশন প্রধানদের নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনও এসব সুপারিশ নিয়ে কাজ করছে। এ অবস্থায় রোববার সকালে সচিবালয়ে স্বাধীনতা পদক সংক্রান্ত এক সভা শেষে আইন উপদেষ্টা সাংবাদিকদের জানালেন, সংস্কার প্রতিবেদন পর্যালোচনা শেষে দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো 2 সপ্তাহের মধ্যে ক্যাবিনেটে উপস্থাপন করা হবে। 6টা সংস্কার কমিশন থেকে আশুকরণীয় কি আছে এরকম একটা অনেক বড় লিস্ট দিয়েছে। আজকে আমরা সরকারের পক্ষ থেকে বসেছি যে আশুকরণীয়গুলো কি আসলেও খুব দ্রুত করা সম্ভব কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমরা প্রস্তাব করব। ক্যাবিনেটের মিটিংয়ে পুরো আলোচনা হবে। এদিকে দেশের ক্ষেত্রে অনন্য অবদান রাখায় এবছর দলগত এবং গোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়ে ব্যতিক্রমী ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার কথা জানান শিক্ষা ও আইন উপদেষ্টা। দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি, মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি। 21শে পদক যেভাবে দিয়েছি, স্বাধীনতা পুরস্কারও এমন মানুষকে দেওয়া হয়েছে সংস্কৃতির ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে বা সমাজসেবার ক্ষেত্রে একটা নতুন ধারা, যেটা এখনো পর্যন্ত মানুষকে, সারা দেশকে প্রভাবিত করে, কিন্তু আগে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি। স্বাধীনতা পুরস্কারের সংখ্যা 10-এর নিচে নামারও ইঙ্গিত দেন তারা। অবদান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। প্রবাসের সময় একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। এবারও গরমে সইতে হতে পারে কম বেশি লোডশেডিং। প্রয়োজনের তুলনায় বেশি বিদ্যুৎ কেন্দ্র থাকলেও বিপুল দায় দেনা আর জ্বালানি ঘাটতির কারণে বাড়ছে দুশ্চিন্তা। এ কারণে এবার 700 থেকে 1500 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির ইঙ্গিত দিচ্ছেন নীতি নির্ধারকরা। যদিও বিশেষজ্ঞদের সংখ্যা কখনো কখনো লোডশেডিং হতে পারে 3000 মেগাওয়াট পর্যন্ত। তবে পিডিবির আশ্বাস, ডলার সংস্থানের নিশ্চয়তা পাওয়ায় সহনীয় থাকবে পরিস্থিতি। ফারুক ভাই রবিনের রিপোর্ট। মধ্য ফাগুনে এখনো অতটা প্রখর নয় সূর্যের তেজ, তবে দিন কয়েক বাদই বাড়বে প্রকৃতির রৌদ্র রূপ। তখন অবধারিতভাবেই বাড়বে বিদ্যুৎ চাহিদাও। সে সময় পর্যাপ্ত বিদ্যুৎ মিলবে নাকি সইতে হবে লোডশেডিং, গত কয়েক বছরের অভিজ্ঞতায় জনমনে এমন শঙ্কা থাকেই স্বাভাবিক। এবারের গরমে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ধরা হয়েছে 18,000 মেগাওয়াট, যদিও উৎপাদন সক্ষমতা তার 1.5 গুণ অর্থাৎ 27,000 মেগাওয়াট। কিন্তু জ্বালানির অভাব উদ্বেগ জাগাচ্ছে বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ নিয়ে। গ্রীষ্মকালীন সময়ে আমরা এখন দেখতে পাচ্ছি যে 700 থেকে 1400 মেগাওয়াট পর্যন্ত
লোডশেডিং করতে হতে পারে। সম্ভাব্য চাহিদা মেটাতে বিদ্যুৎ বিভাগের পরিকল্পনার বড় অংশ জুড়েই গ্যাস, কয়লা, ফার্নেস ওয়েল ও আদানি নির্ভরতা। পিডিবির পূর্বাভাস বলছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৬,২০০ মেগাওয়াট, ফার্নেস ওয়েল থেকে ৩৫০০, কয়লা ভিত্তিক সব কেন্দ্র পুরোদমে চালু, ভারত থেকে আমদানি আর আদানির বিদ্যুৎ পুরোটা মিললেও গরমে লোডশেডিং হতে পারে ৭০০ মেগাওয়াটের বেশি। তবে বিপুল দায় দেনা, অর্থ সংকট আর অতীত অভিজ্ঞতা বিবেচনায় উৎপাদনের এই লক্ষ্যমাত্রা পূরণ বড় চ্যালেঞ্জ। ১ থেকে ৩,০০০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে ডিপেন্ডিং অন এই যে কতগুলা ফ্যাক্টরের মধ্যে যত কিছু এর মধ্যে যে কোনো একটা জিনিস যদি হয়ে যায়, সবগুলা ফ্যাক্টর ঠিক থাকতে হবে এবং তার মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টরটাই হচ্ছে ডলার। আলটিমেটলি এটা ডলারই ডিটারমিন করবে আমরা বিদ্যুৎ ঠিক মতো পাবো কি পাবো না। ডলার থাকলে তারা গ্যাস, কয়লা, তেল কিনতে পারবে। একটা ছিল যে আমাদের বিলগুলো কত আপডেট করে দেয়, ওই সময় কিন্তু 70-80% লেভেল আমাদেরকে হলো গভর্নমেন্টকে সাপ্লাই করতে হবে, হুইচ ইজ ভেরি চ্যালেঞ্জিং। মানে আনলেস আমাদের ওই পরিমাণ যদি তেল না থাকে, আমাদের প্রিপারেশন না থাকে, এটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তবে পিডিবির আশ্বাস, জ্বালানি আমদানিতে ডলার সংস্থানের নিশ্চয়তা পাওয়ায় গরমে সহনীয় রাখা যাবে পরিস্থিতি। ডলার ইস্যুর কারণে কিছুদিন আমরা একটু সমস্যায় পড়লাম, এখন মোটামুটি কয়লা প্রকুরমেন্টে, ওয়েল প্রকুরমেন্টে আমরা ডলার পাচ্ছি আর কি। আশা করি সমস্যা হবে না, আমাদের তো প্রচেষ্টা আছে। এবার আমরা কিছু প্রস্তুতি নিচ্ছি আর কি পূর্ব থেকেই, আশা করতেছি হবে না ওই ধরনের প্রবলেম। পাশাপাশি গ্রাহকদেরও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিচ্ছে বিদ্যুৎ বিভাগ। পরিস্থিতি যা ইঙ্গিত দিচ্ছে তাতে স্পষ্ট হচ্ছে এবারও গরমে সইতে হবে লোডশেডিং। আর এই অবস্থার সামাল দিতে নানা পরিকল্পনার কথা জানাচ্ছে বিদ্যুৎ বিভাগ, কিন্তু তারপরও থেকে যাচ্ছে বহু চ্যালেঞ্জ। আর এইসব চ্যালেঞ্জ মেটাতে না পারলে এবারও অস্বস্তিতে পড়তে হবে গ্রাহকদেরই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রমজানে গ্যাস, বিদ্যুৎ অপচয় না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। রোববার বিকেলে সেগুনবাগিচার সার্কিট হাউস মসজিদে নামাজ শেষে মুসল্লিদের অপচয় রোধে ২৫ ডিগ্রি সেলসিয়াসে এসি চালাতে অনুরোধ জানান। গ্যাস, বিদ্যুৎ চুরি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। আমরা আশা করতেছি যে আমরা এই রমজান মাসে ইনশাআল্লাহ কোনো লোডশেডিং হবে না। জনগণের সাহায্য চাই, জনগণের সচেতনতা হলে সবার জন্য আরাম হবে, সবার জন্যই রোজা রাখাটা সহজ হবে, ইবাদত করাটা সহজ হবে। শুধু যে বিদ্যুৎ চুরি হয় তা না, গ্যাসেরও চুরি হয়। তো ওই জন্য আমরা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতেছি এবং আমরা ওই বিদ্যুৎ বিভাগকেও এই যে বিদ্যুতের ডিপিডিসির ম্যাজিস্ট্রেটরা আছেন, ওনারা এই যে অবৈধ সংযোগ যেটাকে আপনি বললেন, সেগুলো আমরা বিচ্ছিন্ন করার ব্যবস্থা নিচ্ছি। 18টি ওয়ার্ডে পাবলিক স্পেস উদ্ধারে রাজুক, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা, সিটি কর্পোরেশনের যৌথ কাজ করবে। রোববার দুপুরে উত্তরখান এলাকায় রাস্তা ও ড্রেনেজের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এ তথ্য জানান। বলেন, কার্পেটিং শেষ হলে দক্ষিণখান আজমপুর রোড ঈদের আগে উন্মুক্ত করে দেয়া হবে। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের কাজ করছে জানিয়ে প্রশাসক বলেন, বর্ষার আগে আর নতুন রাস্তা কাটার অনুমতি দেবে না ডিএনসিসি। 18টা ওয়ার্ডের যে কাজগুলো আমরা এই মুহূর্তে দেখলাম, সেখানে আমরা আশা করছি ঈদের আগে এই কার্পেটিংটা শেষ হয়ে যাবে। মেইন রোড যেটা আছে, দক্ষিণখান আজমপুর যে রোডটি আছে, এটা ঈদের আগে আমরা সবার জন্য উন্মুক্ত করে দিতে পারবো। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি যে এই বর্ষায় আমরা যে নতুন রাস্তাগুলো আমরা কাটতে দিব না। ওয়াসাকেও আমরা বলেছি যে এই রাস্তা এখন আর কাটা যাবে না। যেই রাস্তাগুলো অলরেডি কাঁচা এবং কাটা আছে, সেখানের মধ্যে তার আগে কাজ করে আসবে, তার পরবর্তীতে আমরা এখানে রাস্তা কাটার অনুমোদন দিব। প্রথম রোজার দিনই জমজমাট চকবাজারের শাহী ইফতার বাজার। নানা ধরনের মুখরোচক আর বাহারি স্বাদের ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। আর সেসব খাবারের টানে চকবাজারে ছুটে যান ভোজন রসিকরা। তবে কিছু কিছু সামগ্রীর দাম গতবারের চেয়ে বেড়েছে বলে জানান ক্রেতা বিক্রেতা উভয়ই। বড় বাপের পোলাই খাই, ঠুঙ্গাই হইরা লইয়া যায়, এমন সব নানা হাঁক ডাকে এবারও প্রথম রোজার দিনই জমজমাট চকবাজারের শাহী ইফতার বাজার। ৩০০ বছরের ঐতিহ্য ধারণ করা এই ইফতার বাজারে মুখরোচক বাহারি স্বাদ আর ঘ্রাণের ইফতারির টানে ছুটে আসেন ভোজন রসিক মানুষ। প্রথম রোজার দিন দুপুর থেকেই জমে ওঠে ভিড়। বিকেল হতে যেন তিল ধারণের ঠাঁই নেই শাহী ইফতার বাজারে। অনেকে আসেন ঢাকার বাইরে থেকেও। নামাজ থেকে প্রতি বছরই আসি, চকবাজার ঐতিহ্যবাহী, এই জন্য
আসে আর কি। কিছু কিছু আইটেম থাকে যেটা আপনি রমজান মাসেই আপনি চকবাজারে পাইবেন। আমি আমার বাবার হাত ধরে এখানে ইফতারি করছি, আমার ছেলেও তার পছন্দ মতো ইফতারি এখান থেকে নিয়ে যায়। আপনি যখন এখানে আসবেন না চকবাজার ইফতারি, আপনি নিরাশ হবেন না। ঐতিহ্যের টানে ক্রেতা বিক্রেতা সবার মধ্যেই বিশেষ আগ্রহ চকবাজার ইফতার বাজার ঘিরে। নানা ধরনের কাবাব, কাটলেট, শাহী জিলাপি, কবুতর, কোয়েল, খাসির রানের রোস্ট, শরবত, পানীয়র চাহিদা দেখা যায় ক্রেতাদের মধ্যে। আর বরাবরের মতো এবারও আলোচনার কেন্দ্রে বড় বাপের পোলাই খাই। কাস্টমারও মনে করেন একটা খেয়ে মজা পায়, আনন্দ পায়, এইটাই সবচেয়ে ভালো লাগে। চকবাজারের ঐতিহ্য এই শাহী দই বড়া আমার অনেক পুরনো। এটা পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী, এখানে আসলে আমরা ইফতার ক্রয় করতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করি। তবে কিছু কিছু ইফতার পণ্যের দাম এবার কিছুটা বেড়েছে, এমনটি জানালেন ক্রেতা ও বিক্রেতারা। দাম একটু বেশি, মুরগি মাংস গতবার কিনছিলাম 280 টাকা করে, এখন 320 টাকা করে কিনলাম। তেলের দামটা অতিরিক্ত, মাংস দাম মনে করেন কম আছিল, আবার হঠাৎ বেড়ে গেছে। শাহী এই ইফতার বাজারে প্রচলিত ইফতার সামগ্রীর পাশাপাশি চোখে পড়ে বিভিন্ন ধরনের ফলের সমাহারও। বছর ঘুরে আবারও জমজমাট পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী শাহী ইফতার বাজার। বিক্রেতাদের প্রত্যাশা পুরো রমজান মাস জুড়েই এখানে ভিড় করবেন সাধারণ মানুষ, সন্ধান করবেন ঐতিহ্যবাহী ইফতার সামগ্রীর। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রমজানের শুরুতেই ফলের বাজারে উত্তাপ। মাল্টা, কমলা, তরমুজ, আঙুর, আনারসের মতো রসালো ফলের দাম সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে 20 থেকে 50 টাকা। এতে ক্ষুব্ধ ক্রেতা। শুরু হয়েছে রমজান। সারাদিন রোজা রাখার পর ইফতারে ক্লান্তি মেটানো ও শক্তি ফেরাতে প্রয়োজন ফল। তাই এ সময় কদর বাড়ে কমলা, মাল্টা, তরমুজ, আঙুরের মতো রসালো ফলের। তবে সাধারণ মানুষের নাগালের বাইরে ফলের দাম। রাজধানীর কাউরান বাজারে প্রতি কেজি আপেল ও মাল্টা বিক্রি হচ্ছে 300 টাকায়, চীনা কমলা 320, কালো আঙুর 450, আনার আকার ভেদে 450 থেকে 480 টাকা দরে বিক্রি হচ্ছে, যা এলাকা ভেদে গেল এক সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত বেশি। অন্যদিকে তরমুজ কেজিতে 60, পেয়ারা 120 থেকে 150 আর পেঁপে 150 টাকায় বিক্রি হচ্ছে। আকার ভেদে প্রতি পিস আনারস কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 50 থেকে 70 টাকা। এগুলি গরিব মানুষ কিভাবে খাবে? তো রোজা হিসাবে ওরা দাম বেশি নিচ্ছে, ইফতার কিনবে কিন্তু দাম বেশি দিয়ে কিনতে হবে। পরশুদিন যা ছিল তার চেয়ে আজকে আরো বেড়ে গেছে। আমদানি নির্ভর ফলে অতিরিক্ত শুল্ক আরোপ আর দেশি ফলের অতিরিক্ত চাহিদার কারণে বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের, এমন দাবি করেছেন বিক্রেতারা। 2 দিন রোজার কারণে একটু বাজার বেশি, একটু প্রত্যেকে যেন 10-15টা বাড়ছে। কাস্টমার রোজা রাখবে, ফল একটু বেশি খাইবে, দাম একটু বাড়তি আছে বাজারে। দামের রেকর্ড ছাড়িয়ে গেছে শরবতের অন্যতম উপকরণ লেবু। আকার ভেদে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 60 থেকে 200 টাকায়। বিশেষজ্ঞরা বলছেন রমজানের মধ্যে ফলের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর ব্যবস্থা রাখতে হবে প্রশাসনের। যেখানে আসলে দাম কয়েক গুণ বেড়ে যাবে বা এক যৌক্তিক দামের তুলনায় অনেক গুণ বেশি হয়তো দামে বিক্রি হচ্ছে, সেখানে অভিযান পরিচালনা করতে হবে। প্রতি বছর রোজার আগে রসালো ফলের এমন দাম বাড়ায় ক্ষোভ ক্রেতাদের মনে। সবার আশা সরকারি হস্তক্ষেপে কমে আসবে অযৌক্তিক দাম। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। রমজানে সিন্ডিকেট করে যারা বাজার অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেলে মিরপুর 14 পুলিশ লাইন্সে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট ঘুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। বলেন, গেল বছরের তুলনায় বাজার স্থিতিশীল রয়েছে, অস্থির যাতে না হয় সেদিকে নজর আছে সরকারের। রমজান মাসে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা। যেন জিনিসপত্রের দাম না বাড়ায়। আপনারা দেখবেন অন্যান্য ধর্মাবলম্বীরা যারা, তাদের যে সময় অন্যান্য অনুষ্ঠানগুলি হয়, ধর্মীয় অনুষ্ঠান, সে সময় তারা জিনিসপত্রের দামটা কমায় দেয়। আর আমাদের দেশে কিন্তু উল্টো হয়, আমাদের দেশে এই রমজানের সময় দামটা কিন্তু বাড়িয়ে দেয়। সিন্ডিকেট বাড়ায় মানে কি, আমি বিজনেসম্যানরাই বাড়ায় দেয়, এই জন্য বাড়ায় দেয়। আপনার বিজনেসম্যানকে অনুরোধ করবেন যেন তারা এই কাজটা না করে। রমজানের চাহিদা কমার পাশাপাশি সরবরাহ বাড়ায় একদিনের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে কিছুটা কমেছে মাছের দাম। ক্রেতা কম থাকলেও আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। বেড়েছে শসা, লেবু, টমেটো, বেগুন সহ কয়েকটি সবজির দামও। বাজার স্থিতিশীল রাখতে তদারকি চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবারের তুলনায় রোববার প্রথম রোজায় সকালের চিত্র বলছে বাজারে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম, যার প্রভাব পড়েছে দামের উপর। মাছ আছে প্রচুর, কাস্টমার নাই বললেই চলে। রুই মাছ কালকে যেটা 1 কেজি বিক্রি হয়েছে 280-300-র ভিতরে,
আজকে মনে করেন আমরা মনে হয় 270-80 কিলো 10-20 টাকা সব পার কেজিতে মাছের দামে কম। বিভিন্ন খাদ্যদ্রব্য আগেই কিনে ফেলছে, এখন তো ধরেন আজকে একটু চাহিদা কমই হবে। এদিকে ক্রেতা কমেছে মাংসের বাজারেও। গতকাল 780 থেকে 800 টাকায় গরুর মাংস বিক্রি হলেও আজ পাওয়া যাচ্ছে 750 থেকে 780 টাকায়। গতকালকে কিছু কিছু জায়গায় 80 বেচছে, কেউ 800 বেচছে, এখন মনে করেন তার 60-70 বৃদ্ধি এসে যাবে। গরু আপনার হাড় ছাড়া হচ্ছে 900 করে নিচ্ছে, আর হাড় সহজে ওটা 730 করে নিচ্ছে। ইফতার উপলক্ষে চাহিদা বেড়েছে রসালো ফলের, এই সুযোগে বাড়ছে দাম। কেজি প্রতি মানভেদে মালটা 300 থেকে 330, আপেল 300 থেকে 400, কমলা 300 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া তরমুজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজিতে। আগের থেকে রোজাতে চাহিদা একটু বেশি, সবাই ইফতারের সময় চায় একটু ফল দিয়ে ইফতার করার জন্য। সারাদিন রোজা রাখি, আমরা চাই ফল ফুল কিনতে, কিন্তু হচ্ছে আমাদের যে বাজেট, ওই বাজেটের বাইরে অনেক দাম দিয়ে তাও আমরা কিনতেছি। এদিকে বেড়েছে সালাদ বানানোর উপাদান, টমেটো, লেবু ও শসার দাম। বেড়েছে বেগুনের দামও। বিক্রেতাদের দাবি সরবরাহ কমায় দাম বাড়ছে। বেগুন কেউ কিনে নেয়, রাস্তায় খারাপ 20 টাকা 30 টাকা বেচছে, এখন 100 টাকা চাইলে বেগুন। কয়দিন আগে আমদানি বেশি ছিল, ময়মনসিংহের টমেটো ছিল এই সময় 20 টাকা 25 টাকা কেজি বেচছি। বাজারে পণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে রোববার সকালে কারওয়ান বাজারে তদারকি চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই গ্রীষ্মে লিমিটেড সবজি পাওয়া যায়, যেহেতু চাহিদার তুলনায় সরবরাহ কম, এটা বাজার নিয়ন্ত্রণে বাস্তবতা একটা কাজ করে। রমজানে ভোক্তার স্বস্তি ও বিক্রেতাদের যৌক্তিক মুনাফা নিশ্চিত করতে অধিদপ্তর তৎপরতা চালিয়ে যাবে বলে জানানো হয়েছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রমজান উপলক্ষে বিশেষ মূল্য ছাড়ে ঢাকা শহরের বিভিন্ন স্থানে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। চলবে রমজান মাস জুড়ে। সকালে জাতীয় প্রেস ক্লাবে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্য কোম্পানিকেও এমন উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি। বাজার মূল্যের চেয়ে কমে মিলছে সয়াবিন তেল, চিনি, ডাল, দুধ, চা, মশলার মতো নিত্যপণ্য। তাই সিটি গ্রুপের এই ভ্রাম্যমাণ ট্রাক থেকে নিজেদের চাহিদা মতো পণ্য কিনছেন ভোক্তারা। সব জিনিসে পাওয়া যাচ্ছে 2-4 টাকা হলেও কম মূল্যে সাশ্রয়ে পাওয়া যাচ্ছে এবং নেওয়ার জন্য সুবিধা হচ্ছে, যে না আমি একটু ক্রয় করলাম। কিছুটা কম আছে, বাজার মূল্য থেকে অনেকটা কম আছে, স্বস্তি আছে। এবারে থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ 15-20 টাকা আমার সেভ হয়েছে। আমাদের উৎপাদিত সব প্রোডাক্টই আছে, কেউ দুধ, চিনি এটা নিচ্ছে, কেউ বা শুধু সয়াবিন তেল এবং চিনি এটা নিচ্ছে। সুলভ মূল্যে এই কার্যক্রম চালানো প্রতিষ্ঠান দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ জানিয়েছে, প্রতিদিন 5টি করে ট্রাকে ঢাকা শহরের 15 থেকে 20টি স্থানে এই কার্যক্রম চলবে। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে এর উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বিক্রয় স্থান ও পণ্যের পরিমাণ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে তাদের। আমরা বরাবরের মতোই অনেকগুলো বছর ধরেই এই কার্যক্রমটা চালিয়ে নিচ্ছি, আমরা এবারও চালিয়ে নেব। আমরা আশা করব যে এতে করে সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে আমাদের পণ্যগুলো তুলে ধরতে পারবো এবং জনগণ এতে উপকৃত হবে। আমরা 5টা ট্রাক কন্টিনিউয়াসলি রমজান মাসে চালাবো, বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে কাজ করবে। 15-20টা পয়েন্ট আমরা প্রথমত ঠিক করে নিয়েছি, যদি প্রয়োজন হয় আরও পয়েন্ট আমরা বাড়াবো। এ সময় সিটি গ্রুপের মতো ভোগ্যপণ্য বাজারজাতকারী অন্য কোম্পানিকেও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি। অনুরোধ করব যে এটা যেন ঢাকার বাইরেও তারা সম্প্রসারিত করে, কারণ তাহলে ঢাকাই শুধু বাংলাদেশ না, সব জায়গায় অনেক জায়গায় কিন্তু স্বল্প আয়ের মানুষ আছে, তারা এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। তো অন্যান্য ব্যবসায়িক গ্রুপও যদি এগিয়ে আসে তাহলে এটা ভালো হবে। রমজান মাস জুড়ে এই কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছে সিটি গ্রুপ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রমজানকে সামনে রেখে ফেব্রুয়ারিতে আবারও হাওয়া লেগেছে রেমিটেন্সের পালে। গেল মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $252 কোটি 80 লাখ। রোববার রেমিটেন্সের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে দেখা যায় গেল বছরে ফেব্রুয়ারির তুলনায় $50 কোটি বেশি রেমিটেন্স এসেছে, বছর ব্যবধানে যা 25% বেশি। এর আগে গত বছরের ডিসেম্বরে রেকর্ড $263 কোটি 87 লাখ রেমিটেন্স এসেছিল। তবে জানুয়ারিতে সে প্রবাহে ভাটা পড়ে নেমে যায় $218 কোটি। সাবেক সেনা কর্মকর্তা সাইফুল আলমের বাসায় অভিযান চালিয়ে প্রায় $2.5 কোটি টাকা জব্দ করেছে দুদক। সংবাদ সম্মেলনে তথ্য জানিয়ে সংস্থাটির মহাপরিচালক জানান, জব্দ করা অর্থ ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে। এদিকে 34 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এসটি ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমাম ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে মামলা হয়েছে। দুদকে 2 ট্রাঙ্ক ভর্তি টাকা অভিযানে জব্দ করা এই অর্থ পাঠানো হলো ট্রেজারি শাখায়।
টাকার উৎসের বিষয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক জানান, গেল বৃহস্পতিবার রাতে সাবেক সেনা কর্মকর্তা সাইফুল আলমের বাসায় অন্যান্য সংস্থার সঙ্গে অভিযান চালিয়ে নগদ 2,45,00,000 টাকা উদ্ধার করে দুদক। ইতোমধ্যে তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান করছেন তারা। লেফটেন্যান্ট জেনারেল জনাব সাইফুল আলম বিরুদ্ধে একটি অভিযোগ অনুসন্ধানাধীন ছিল। সেই অভিযোগ অনুসন্ধানকালে তার ক্যান্টনমেন্টস্থ বাসায় অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে এটি অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে 2,45,00,000 টাকার বেশি অর্থ পাওয়া যায়। এদিন 34 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমাম ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে 3টি মামলা করেছে দুদক। সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 সেই সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। এছাড়া নিয়োগ জালিয়াতির ঘটনায় মামলা হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি খন্দকার নাসিরউদ্দিন সহ 4 জনের বিরুদ্ধে। নিয়োগ সংক্রান্ত জাল জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওভাল অফিসের উত্তপ্ত বিতর্ক এখন জার্মানি সহ ইউরোপ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। সাধারণ মানুষ থেকে পর্যটক সবারই আশঙ্কা এই ঘটনায় ইউক্রেনের যুদ্ধের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়তে পারে। বিষয়টি নিয়ে কী ভাবছেন জার্মানির সাধারণ নাগরিক ও পর্যটকরা, জানাচ্ছেন পিটু বড়ুয়া। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে অস্ত্র সহায়তার বিনিময়ে দেশটির খনিজ সম্পদ পেতে ওয়াশিংটনে বৈঠকে বসেছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের আক্রমণাত্মক আচরণে হতবাক জার্মানির সাধারণ মানুষ। শুধু আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানের প্রতি এমন অপদস্থ আচরণই নয়, বরং এর কারণে ইউক্রেন রাশিয়া যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হতে পারে বলে আশঙ্কা করছেন বার্লিনের পর্যটকরাও। অনেকেই মনে করছেন যুক্তরাষ্ট্র হয়তো এখন ইউক্রেনকে আর সাহায্য করতেই চায় না, তবে জার্মানি সহ ইউরোপের উচিত দেশটির পাশে দাঁড়ানো। ওভাল অফিসে যা হলো তা সত্যি লজ্জাজনক। আমি এবং আমার বন্ধুরা এখনো ইউক্রেনের পাশেই আছি, তবে জেলেনস্কির সঙ্গে ট্রাম্প ও ভেন্সের ব্যবহার বাকরুদ্ধ করে দিয়েছে আমাদের। রাশিয়াকে বিশ্বাস করা যায় না এটা জানি, তবে মার্কিন প্রেসিডেন্ট যখন প্রকাশ্যে রাশিয়ার পক্ষ নেন তখন সেটা আরো ভয়ানক হয়ে ওঠে। ট্রাম্প যা করেছেন তা যুক্তরাষ্ট্রের জনগণের অবস্থানকে প্রতিফলিত করে না, তবে ইইউর উচিত ইউক্রেনকে সমর্থন দিয়ে যাওয়া, কারণ এই সংকটে যুক্তরাষ্ট্রকে আর পাওয়া যাবে না। এদিকে জেলেনস্কি ট্রাম্পের বাকবিতণ্ডার পর জার্মানির বিদায়ী চ্যান্সেলর ওলাফ শলজ ও ভবিষ্যৎ চ্যান্সেলর ম্যাথসের সঙ্গে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সম্পর্কের ভবিষ্যৎ বিষয়ে আলোচনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনই এই দুঃসময়ে জেলেনস্কি ও ইউক্রেনের মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে বিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে ঠিক যেমনটাই আচরণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস জেডি ভেন্স, তা শুধু জার্মানি নয় গোটা বিশ্বের জন্য একটি বড় শিক্ষা হতে পারে বলে মনে করছেন এদেশের সাধারণ মানুষ। তবে ভূ রাজনীতির মার পেঁচে পড়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দান থেকে জার্মানি সহ ইউর বেরিয়ে যাওয়ার পথ যে আরও কঠিন হলো তা স্মরণ করিয়ে দিচ্ছেন সামরিক বিশ্লেষকরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বিশ্বের অন্যান্য দেশের মতো দক্ষিণ আফ্রিকাতেও শুরু হয়েছে পবিত্র রমজান মাসের তারাবি ও রোজা। সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা উৎসবে জমায়েত হন চাঁদ দেখা কমিটি সহ ধর্মপ্রাণ মুসলিমরা। এদিকে রমজানের ইফতার কিনতে বাংলা দোকানগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। বেচা বিক্রি বেড়ে যাওয়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। মিজানুর রহমান রাসেলের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। পবিত্র রমজান এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবে না ইসি, নির্বাচন সুষ্ঠু করার অঙ্গীকার। গণতন্ত্রের পথে উত্তরণে দেরি হলে সুযোগ নেবে ষড়যন্ত্রকারীরা, শঙ্কা বিএনপি নেতাদের। হাসিনা আমলে বিচার বহির্ভূত হত্যা ও পুলিশি বর্বরতার নথিভুক্ত করতে চায় সরকার, সহযোগিতা করবে জাতিসংঘ। আবাসিক সমন্বয়কারীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। এই ছিল প্রবাসের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।